উপস্থিত যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, লক্ষ্মীরতন শুক্লা, বর্ধন এই ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমার শ্রদ্ধেয় বিশেষ করে শ্রদ্ধেয় যারা স্পোর্টস পার্সন সিনিয়ররা এখানে আছেন, আমি গুরুবক সিং, আক্তারদা, জয়দীপ মুখার্জি সহ অনেককে দেখতে পাচ্ছি, পরিমল দে সহ সকলকেই, এবং বিভিন্ন ফুটবল থেকে শুরু করে, ক্রিকেট থেকে শুরু করে, টেনিস থেকে শুরু করে, ভলিবল থেকে শুরু করে, উইমেন ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে, অল দ্য ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইএফএ থেকে শুরু করে প্রত্যেকে আজকে এখানে পার্টিসিপেট করছেন, এবং বিশেষ করে গ্রাম বাংলার অজস্র ক্লাব, হাজার হাজার ক্লাবের আমার ভাই বোনেরা, কোচিং সেন্টারের সকলে, কৃতি স্পোর্টস পার্সন যারা এই মঞ্চে উপস্থিত আছে। আজকে একটা দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমির ওপেন করলেন ধানুকা সাহেব ধানসিঁড়ি থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমি বিশেষ করে আজকের দিনে যাদের আমরা সম্মান জানাতে পেরেছি, আমার পরিচিত স্পোর্টস পার্সন সকলেই নিচে বসে আছেন, আমি দেখতেই পাচ্ছি। হয়তো সকলের নাম বলতে গেলে আমাকে এখন 200টা নাম বলতে হবে, সময় সংক্ষেপের জন্য হয়তো বলতে পারছি না, কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো যে 2013 সাল থেকে আমরা এই সম্মাননাগুলো আমরাই শুরু করেছি, এবং খেলসি অ্যাওয়ার্ড, গৌরব অ্যাওয়ার্ড, খেলা গৌরব, বাংলার গৌরব অ্যাওয়ার্ড, আমাদের বিশেষ করে খেল সম্মান থেকে শুরু করে বাংলার গৌরব অ্যাওয়ার্ড থেকে শুরু করে একেবারে আমাদের যারা ভালো কোচ, সেই ক্রীড়া গুরু কোচ অ্যাওয়ার্ড থেকে শুরু করে, জীবনকৃতি সম্মান থেকে শুরু করে, বিশেষ পুরস্কার থেকে শুরু করে, এবং আমি দেখলাম আমার চোখের সামনে জাতীয় ভলিবল দল, মেয়েদের ফুটবল দল এবং ক্রিকেট দল, টেবিল টেনিস দল, তারা সকলেই এখানে উপস্থিত ছিলেন। তাদের সকলকে সম্মানিত করতে পেরে আমরা নিশ্চয়ই খুবই কৃতজ্ঞ, এবং আপনাদের পদার্পণে ধন্য এই নেতাজি ইনডোর স্টেডিয়াম। আপনাদের সকলকে, আপনাদের পরিবারের পরিজন সকলকে, আপনাদের কোচ যারা ছিলেন তাদের সকলকে, আপনাদের যারা খেলাধুলায় হেল্প করেছেন তাদের সকলকে, পাড়া প্রতিবেশী, পল্লীবাসী এবং খেলাধুলা জগতের যে মানুষ খেলাধুলোকে ভালোবাসেন তাদের সকলকেই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে নতুন করে 221টা কোচিং সেন্টার সারা বাংলা জুড়ে যারা আছে তারাই তো কোচিংটা দেয়, কেউ দিতে পারে কেউ দিতে পারে না, কিন্তু তাদের যদি আমরা একটু হেল্প করে দিই তারা আরও ভালো কোচিংয়ের কাজটা করতে পারে। তাদের এনকারেজ করার জন্য 1 লক্ষ টাকা করে 221টা কোচিং সেন্টারকেও দেওয়া হয়েছে, এবং আজকে আমরা প্রায় 24,000 ক্লাবকে, আগেই অনেক ক্লাব আছে ধরুন ভালো খেলোয়াড় তৈরি করে, ভালো খেলে, খেলাধুলা করে শরীর ভালো রাখে, পাড়া প্রতিবেশী ভালো রাখে, মন ভালো রাখে, কিন্তু তাদের ক্ষমতা নেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার। আমাদের সরকার আসার পর আমরা 24,000 ক্লাবকে এরকম গ্রাম বাংলা থেকে শহর প্রান্তর আমরা প্রথমবারে 2 লাখ টাকা করে, এবং পরে এই 5 লাখ টাকা করে, 3 বছর 1 লাখ টাকা করে, প্রথমে 2 লাখ টাকা, 5 লাখ টাকার একটা প্যাকেজ আমরা করে দিয়েছিলাম। প্রথম বছর 2 লাখ, পরবর্তী 3 বছর 1 লাখ করে 3 বছর, অর্থাৎ 5 লাখ করে এক একটা ক্লাবকে আমরা সাহায্য করতে পেরেছি। আমার মনে হয় এতে ক্লাবগুলো নিশ্চয়ই নিজেরা ঘুরে দাঁড়াবার সুযোগ পেয়েছেন। এবছরেও 4,300 ক্লাবকে আজকে যাদের 2 লাখ টাকা করে দেওয়া হবে তারা আগামী দিন আরও 3 বছর 1 লাখ টাকা করে অডিট রিপোর্ট জমা দিলেই তারা আবার পেয়ে যাবে, অর্থাৎ তারা নিজেদের মতো করে ভালো করে তৈরি করবে। আপনারা হয়তো অনেকে জানেন না, আমরা যখন আসি 2011 সালে ক্ষমতায় মে মাসে, তখন ক্রীড়া দপ্তরের বাজেট ছিল ক্রীড়া স্পোর্টসের মাত্র 515 কোটি টাকা, আর তখন বাজেট ছিল 73 কোটি টাকা, আর আমরা এটাকে বাড়িয়ে 515 কোটি টাকা করেছি। অর্থাৎ ইউথ এবং স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে গুরুত্ব দিয়ে প্রায় 7 গুণ বৃদ্ধি করা হয়েছে। এবং আমি এখনও ভাবি, অনেক ছেলেমেয়েরা আছে
এত ভালো খেলাধুলা করে, ইভেন অলিম্পিকে যারা আছে তাদের সংস্থাগুলোকেও সাহায্য করা হচ্ছে, আজকে 5 লাখ টাকা করে দিয়ে তাদেরও সাহায্য করা হচ্ছে। আমি মনে করি যারা খেলাধুলা করে, ন্যাশনালে খেলে, ইন্টারন্যাশনালে খেলে, কমনওয়েলথে খেলে, অলিম্পিকে খেলে, এশিয়াডে খেলে, আরও নানা রকম টুর্নামেন্ট আছে তাদের খেলে, তাদের যদি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, এই ছেলেমেয়েরা কিন্তু অনেক ভালো করতে পারে। এবং তাদের চাকরিটা আইদার সরকারি হোক, যারা কৃতি স্পোর্টস পারসন, অথবা বেসরকারি হোক, যে যেখানে পছন্দ করে, তাদের কর্মজীবনটা যদি সংরক্ষিত হয়, সুরক্ষিত হয়, সংরক্ষিত বলবো না, সুরক্ষিত হয়, তাহলে কিন্তু অনেকটাই তারা মাথা তুলে দাঁড়াতে পারে। এমনকি আমরা পুলিশের থেকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কয়েক হাজার ক্লাবকে, জঙ্গলমহলেই আমরা প্রায় জঙ্গলমহল, তরাই ডুয়ার্স, সুন্দরবন, দার্জিলিং ক্লাব, এবং এখন তো প্রত্যেকটা জেলায় জেলায় করে দিয়েছি, কোথাও রাঙামাটি উৎসব তো কোথাও নদী পাহাড় উৎসব, মানে ক্লাবগুলোকে খেলানোর জন্য। তাতে পুলিশের পক্ষ থেকেও প্রায় 30-40 হাজার ক্লাবকে খেলানো হয়। এবং তাতে মনে রাখবেন জেলা ওয়াইজে যারা চ্যাম্পিয়ন হচ্ছে এবং কো চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের কিন্তু সবাইকে সিভিক ভলেন্টিয়ার্সে পুলিশ একটা পলিসি করে চাকরি দিয়ে দিচ্ছে। তার কারণ রেডিমেড যারা ভালো করছে তাদের কিন্তু চাকরিও দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। জেলা ফুটবলগুলোকে এইভাবেই সম্মান দেওয়া হচ্ছে। আমি এখনও মনে করি যে আমাদের এর আগেও আমরা প্রায় 281 জনকে আমরা এইসব সম্মান দিতে পেরেছি। আগামী দিনেও এটা চলবে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। শুধু খেলো ইন্ডিয়া বলে গেল ইন্ডিয়া হলে তো হবে না, খেলতে হবে, খেলার সময়টা মনে রাখবো, সারা বছর মনে রাখবো না। আমি দেখেছি অনেকে শুধু খেলায় যখন যেতে তখন একটা করে টুইট করে দেয় কনগ্রাচুলেশন, তারপরে সারাটা বছর কি করছে, সারা জীবন কি হচ্ছে। বা অনেক কৃতি প্লেয়াররা আছে, সম্মান তো দূরের কথা, দুটো খেতে পর্যন্ত পায় না। অনেকে তাদের জীবন প্রায় দুর্বিষহ হয়ে যায়, নজর রাখে না। আমি এ ব্যাপারেও স্পোর্টস ডিপার্টমেন্টকে ভাবনা চিন্তা করতে বলবো, অ্যাটলিস্ট যারা পারে না তাদের জন্য যদি আমরা একটা স্বল্পকালীন পেনশনের ব্যবস্থা করতে পারি। বিশেষ করে যারা পারে না, আমাদের কালচারাল ডিপার্টমেন্টে যেমন কিছু লোককে আমরা দিই, কিন্তু স্পোর্টসে আমার মনে হয় এটা নেই। এর জন্য টাকাটা সংকুলন করতে হবে, সেটা যখন বাজেট হবে বাজেটের মধ্যে এটা যেন আসতে পারে, ওই টাকার মধ্যেই সেটাকে ধরতে হবে। আমরা কিন্তু কালচারাল ফিল্ডে দিই। আপনারা জানেন না, অনেক কৃতি আর্টিস্ট আছেন যাদের শেষ জীবন, তাদের চিকিৎসা থেকে শুরু করে সব কিছু আমরা করি। আমরা বঙ্গবিভূষণ যেদিন থেকে চালু করেছি, বঙ্গবিভূষণ যারা পায় তাদের সারা জীবন তাদের কিন্তু ট্রিটমেন্ট থেকে শুরু করে সবটাই আমরা করে দিই। যদি পরিচিত প্রতিষ্ঠিত কেউ থাকেন, খেতে পাচ্ছে না, তাদেরও অনেকগুলো আমরা দেখি, দেখাশোনা করি। এমন এমন অনেক নাম আছে, আমি আপনাদের কাছে বললে আপনারা আটকে উঠবেন, যাদের নামের সাথে আপনারা খুব পরিচিত। আমরা তাদের পেনশন দিই, কিন্তু কাউকে আমরা জানাই না বাইরে। তার কারণ তারা এতটাই সম্মানিত, তারা এতটাই সম্মানীয় যে বাইরে এগুলো বললে আমরা মনে করি তারা নিজেরা নিজেদের কাছে লজ্জা পাবেন। আমরা কখনো এটা বলতে চাই না, এটা আমরা কনফিডেন্সিয়ালি সিক্রেটলি করি, যদিও নাথিং ইজ সিক্রেট নাও এ ডেজ, তবুও যতটা পারি আমরা পাবলিসিটি করি না। সব কিছু পাবলিসিটি করার জন্য করার প্রয়োজন নেই। কোথাও একটা কথা আছে, আন্তরিকতা। আন্তরিকতা কখনো পাবলিসিটি দিয়ে হয় না। আর আন্তরিকতা 365 দিন হয়, আন্তরিকতা 5 বছরে একদিন হয় না, বা 3 বছরে একদিন হয় না। আন্তরিকতাটা প্রতিদিন হয়, কারণ প্রতি মুহূর্তে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়, প্রতি মুহূর্তে আমাদের লড়াই করতে হয়, প্রতি মুহূর্তে আমাদের এগিয়ে যেতে হয়, প্রতি মুহূর্তে আবার অনেকে পেছিয়েও যেতে হয়, সংগ্রাম করতে হয়, জীবনযুদ্ধে জয়ী হতে হয়। তাই মনে রাখবেন, প্রতিটা মুহূর্তে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি এখনও মনে করি কোচিং সেন্টার আরও বাড়ুক, খেলাধুলা জগৎকে আরও বেশি করে উৎসাহিত করা হোক, এবং এখানেও যারা কর্পোরেট হাউস আছেন তাদের কাছেও আমরা বলবো, যেমন ফুটবল, একদিন বাংলায় মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে আমাদের যত সুপার লিগ, ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে এমনকি 3rd ডিভিশন, 4th ডিভিশন পর্যন্ত, তাদের একটা সকলে হেল্প করতো, তারা একটা খেলাধুলায় দাঁড়াতো। আজকের দিনে কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাওয়ার পরে, জিএসটি হওয়ার পরে
আজকে তাদেরও কিন্তু ফেস করতে হচ্ছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ফেসিং অ্যাকিউট ক্রাইসিস এবং প্রবলেম। ফলে ক্লাবগুলো কি করবে জানে না, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন যখন ইলেকশন আসে তখন কিছু লোক চলে আসে, এসে বলে এসে তোমায় স্পন্সর করে দিচ্ছি 1 বছরের জন্য। স্পন্সরটা করলো, তারপরে তাকে ঝুলিয়ে দিয়ে চলে গেল, সে জানলো না। বলতে পারেন আজকে কি অপরাধ? একটা ক্লাব জগৎ, একটা কালচারাল জগৎ, তারা স্পন্সরশিপ করেই চালায়, তাদের তো গভর্নমেন্ট পুরোটা চালায় না। তো তারা যখন খেলাধুলায় গেঞ্জি থেকে শুরু করে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে, তার খেলাটা থেকে শুরু করে স্পন্সর করে, সে কিন্তু তখন জানে না যে আমায় স্পন্সর করছে সে ভালো না খারাপ, সে কালো না ফর্সা, সে সাদা না কালো। অথচ দেখুন ধরে ধরে এই জগৎটাকে হিট করবার জন্য খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই। আজকে একটা ক্লাবকে হেল্প করতে গেলে অনেকে ভয় পায়, আমি যে হেল্প করব পরে এজেন্সি দিয়ে আমায় লেলিয়ে দেবে না তো। এই জিনিস আজকে হয়ে গেছে, আজকে ভয় ঢুকে গেছে মানুষের মধ্যে। আগে যারা ওপেনলি এসে ক্লাবগুলোকে হেল্প করতো, ওপেনলি এসে বিভিন্ন কালচারাল জগৎকে হেল্প করতো, তারাও আজকের দিনে থমকে দাঁড়িয়েছে। এই থমকে দাঁড়ানোটা কারোর পক্ষেই ভালো নয়। যেখানে আইন বেআইনি পথে চলবে, প্রথমে অ্যালার্ট করা দরকার, সতর্কিত করবে এটায় পা দেবেন না, এ প্ররোচনায়। দেন ইউ টেক অ্যাকশন, ল উইল টেক ইটস ওন কোর্স। আমাদের কোনো অসুবিধে নেই, কারো কোনো আপত্তি নেই। আমরা কেউ অন্যায় করে জীবন জয় করি না, আমরা কেউ অন্যায় করে বেঁচে থাকতে চাই না। কিন্তু মনে রাখতে হবে, যদি কেউ রাজনৈতিক স্বার্থে অন্যায় করে ভাবে গায়ে জোরে সমস্ত মেশিনারিকে কন্ট্রোল করব, তাহলে আমি বলি সরি, ইট ক্যানট বি, ইট ক্যানট বি, নট নাও অর ফর প্রেজেন্ট অর ফর ফিউচার অলসো। প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে, একটা ঐতিহ্য আছে। আজকে আপনি একটা ঘরে বসে কথা বলবেন, সেটা স্টিং অপারেশন হচ্ছে টাকা দিয়ে। দুই বন্ধু কথা বলছে, স্টিং অপারেশন, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। দুই স্বামী স্ত্রী কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। সাংবাদিকরা কার সাথে কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। জাজেরা কাদের সাথে কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনের। বিজনেসম্যানরা কার সাথে কথা বলছে, রেকর্ড তুলে নিচ্ছে ফোনে। কম্পিউটার থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, আপনার মোবাইল ফোন থেকে শুরু করে, আপনার ব্যাংকের ডাটা থেকে শুরু করে, আজকে জীবনও নিরাপদ নয়, সম্পত্তিও নিরাপদ নয়, মানুষের অধিকারও নিরাপদ নয়। আগে শুনতাম প্রাইভেসি ইজ এ রাইট, ডেমোক্রেসি ইজ এ রাইট, সিক্রেসি ইজ এ রাইট, আমার প্রপার্টি ইটস মাই রাইট। এখন কিন্তু সব রাইটটা চলে যাচ্ছে। কি সর্বনাশ দেশে হয়ে গেছে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি না। এবং আমি তাই মনে করি আপনাদের সকলকে একদিকে যেমন ক্লাব কালচারও তৈরি করতে হবে, ক্লাবের কালচারের মধ্যে দিয়ে সংস্কৃতি গড়ে ওঠে, সভ্যতা গড়ে ওঠে। আমরা চাই না দেশকে কেউ বিকৃতি করুক, দেশটাকে ভালোবাসতে হবে। অ্যাকচুয়াল ভারতবর্ষ মহান দেশ, যে দেশ সবাইকে নিয়ে চলে। একটা ক্লাবে যখন আপনারা খেলেন, এই তো এখানে ক্লাবের সবাই বসে আছে, একবারও জিজ্ঞেস করবেন গুরুবক সিং আপনি বাঙালি না আপনি পাঞ্জাবি, আপনার ধর্ম কি? একবারও জিজ্ঞেস করেছেন যখন ওরা খেলতে গেছে, আক্তার বাবু আপনার ধর্ম কি, আপনি হিন্দু না আপনি মুসলমান? শামথাপা এখানে বসে আছে, একবারই কেউ জিজ্ঞেস করেছেন আপনি পাহাড়ে থাকেন না আপনি সমতলে থাকেন? কেউ কখনো কাউকে জিজ্ঞেস করেছে? দিব্যেন্দু বড়ুয়ারা আছে, একবারও জিজ্ঞেস করেছে তুমি আসামি ছেলে না তুমি বাঙালি ছেলে? কেউ কখনো জিজ্ঞেস করি আমরা? এমনকি আমি তো অনেকের টাইটেলই জিজ্ঞেস করি না। তার কারণ আমি নিজেও সই করার সময় মমতাটাই লিখি ম্যাক্সিমাম, ওই ব্যাংকে সই করতে হয় বলে আগে দেয়া ছিল বলে টাইটেলটা লিখতে হয়, আদারওয়াইজ আমি তো লিখিও না। একটা টাইটেল কি মানুষের পরিচয়? না, মানুষের পরিচয় তার কাজে কলাপে, তার কার্যকলাপে। আমরা কি করে ভুলতে পারি স্বামী বিবেকানন্দকে? তার আদর্শে আমরা দীক্ষিত। রামকৃষ্ণ পরমহংসদেবের যে হিন্দু ধর্মের সত্তা, তাতে আমরা প্রত্যেকে সেটাকে দীক্ষিত। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের চিন্তাধারায় আমরা আলোড়িত। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় আমরা গর্বিত। আমরা নজরুলের চিন্তাধারায় আমরা সম্প্রীতি ঐক্যের বার্তা নিয়ে আমরা সম্মানিত। আমরা কি করে এই মানুষগুলোকে ভুলে যেতে পারি? কি করে ভুলে যেতে পারি? গান্ধীজি গুজরাটি না বাঙালি কোনোদিন তো কোয়েশ্চেন করার প্রয়োজন হয়নি। গান্ধীজি মানে গান্ধীজি। দেশের নেতা কেমন হয়? সব দেশকে নিয়ে যে চলে সেই হচ্ছে দেশের নেতা। নেতা কখনো গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। এ কথা সুভাষচন্দ্র বোস বলেছিলেন।
সুতরাং আমরা মনে করি এই দেশটা আমাদের গর্ব, এই মাটিটা আমাদের গর্ব। বাংলার মাটি, এর থেকে পবিত্র মাটি কোথায় পাবেন? এ মাটি সোনার মাটি, সোনার চেয়েও খাঁটি। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের শৈশব ভবিষ্যৎ, এ মাটি যার বানায় রিস্তা। এই মাটি আমাদের স্বপ্নভূমি, এ মাটি আমাদের ভোর। এই মাটিই তো আমাদের স্বপ্ন দেখায়, এই মাটি আমাদের জাগ্রত করে, এই মাটি আমাদের স্বাধীনতার কথা শিখিয়েছে, এই মাটি নবজাগরণের কথা শিখিয়েছে। অথচ এই মাটিটাকে কেউ যেন কোনোদিন কলঙ্কিত করতে না পারে, এটা যতদিন বাঁচবেন মনে রাখবেন। আমরা আমাদের নিউ জেনারেশনকে বারবার বলবো যে আপনারা এগিয়ে আসুন, আপনারা দায়িত্ব নিন। আগামী দিন আমরা যেভাবে সম্মানিত করি মাটিটাকে, আপনারাও আপনাদের ছোট ছোট ভাই বোনেদের এই মাটিটাকে সম্মানিত করবার কথা শেখাবেন। খেলাধুলার মধ্যে দিয়েই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পড়ে যত না ধর্মের কাছে পৌঁছানো যায় ঈশ্বরের কাছে, একটা ফুটবল খেলে পৌঁছানো যায়। এই কথাটার অনেকটা গুরুত্ব আছে, মনে রাখবেন। খেলাধুলার মধ্যে দিয়ে সম্প্রীতি তৈরি হয়, সংস্কৃতি তৈরি হয়, সব কিছু তৈরি হয়। আর ইন্ডিয়ান ক্যাপ্টেনের, ক্রিকেট টিমের ক্যাপ্টেন কখনো সৌরভ গাঙ্গুলি হয়েছে, কখনো আজহারউদ্দিন হয়েছে, কখনো ধোনি আছে, কখনো আরেকজন হবে, কখনো কপিল দেব হয়েছে। কখনো কি কেউ আমরা জিজ্ঞেস করেছি ও বাঙালি না ও হিন্দু না ও মুসলমান না ও শিখ না ও খ্রিশ্চান? কখনো আমরা জিজ্ঞেসই করিনি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই যে গানটা গেয়েছিলেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, সেই থেকে আমাদের মাথায় ঢুকে গেছে সবাইকে আমরা নিয়ে চলি। পাঞ্জাব থেকে শুরু হলো, বাংলা এসে শেষ হলো আমাদের মহান জাতীয় সঙ্গীত। এ গর্ব কোথায় পাবেন? কোথায় পাবেন? সারা দেশে অনেক কিছু আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন চিন্তাধারায় তারা প্রতিষ্ঠিত, প্রত্যেক রাজ্যকে নিয়ে গর্ব করার ব্যাপার আছে। কিন্তু আমার মাটিতে যা হয়েছে, আমাদের মাটিতে একটা কবি বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত রচনা করেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানকার জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতরম, দেশমাতৃকাকে বরণ করা, আহ্বান করা, সেটাও আমাদের বন্দে মাতরম বাংলার মাটি থেকেই হওয়া, মনে রাখবেন। এবং শ্রীলঙ্কার যে ন্যাশনাল সং, সেই সঙ্গেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সুরি বাজে। সুতরাং মনে রাখতে হবে, এই মাটিটার গর্ব যখন কোথাও কিছু ছিল না ভারতবর্ষের, এই মাটি থেকেই বলেছিল সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের মানুষকে শান্তির এবং অমৃতের বাণী হিসেবে যে মাটিটা তুলে ধরেছিল আমাদের তপবন, আমাদের ঋগ বেদ সাম যজু সমস্ত অথর্ব সমস্ত কিছু নিয়ে, আমাদের সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। মনে রাখবেন, ভাই বোন দুজনে না থাকলে এই জগৎ সম্পূর্ণ হয় না। একটা পরিবারে মা যেমন থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে। যদি কারো পরিবারে ভাই না থাকে, সে আর একটা বোন জোগাড় করে নেয়, যাতে রাখি বন্ধনের দিনে তার হাতে কেউ একটা রাখি পরিয়ে দেয়, ভাই ফোটার দিনে কেউ একটা তাকে রাখি পরিয়ে দেয়। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের কালচার। আমরা মা দুর্গার পুজো করি, তার কারণ মা দুর্গার পুজো আমরা সবাই মিলে করি। আমরা বড়দিন করি, ভুলে যাই বড়দিনটা আমাদের উৎসব না খ্রিস্টানদের উৎসব। আমরা ঈদের সময় অনেকেই অনেকের বাড়ি যাই, একসাথে রোজা করি, আমাদের কোনো প্রবলেম নেই। বৌদ্ধ ধর্মের দিন আমরাও কখনো কখনো বলি বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বলতে ভালো লাগে। আমরা বলতে বলতে সব ধর্মকেই ভালোবাসি। এবং তাই বাংলার ঐতিহ্য, খেলাধুলা, সংস্কৃতি, সভ্যতা, এটা একই সূত্রে বাঁধা, একই সূত্রে বাঁধিয়ে আছে সহস্রটি মন। এটা আমাদের দেশের গর্ব, এটা আমাদের বাংলার গর্ব। আমরা চাই আগামী দিন আমাদের ছেলেমেয়েরা দেশ জয় যেমন করুক, সারা বিশ্ব জয় করুক, সারা পৃথিবী জয় করুন। আপনারা পারবেন। আজকে মনে রাখবেন, বাংলার ট্যালেন্ট নিয়ে নাসা থেকে ভাষা চলে। মনে রাখবেন, আজকে সুদূর আমেরিকা হোক, পেন্টাগন হোক, আজকে ইউকে হোক, আজকে থাইল্যান্ড হোক, আজকে অস্ট্রেলিয়া হোক, আজকে কানাডা হোক, যদি দেখেন বুদ্ধির মাথায় বসে আছে কারায়, তাহলে দেখবেন বাংলা থেকে গিয়ে কোনো কোনো ছেলেমেয়েরা বসে আছে। এটা বাংলার গর্ব। বাংলা বাদ দিয়ে চলে না। চলে যান ব্যাঙ্গালোরে, আইটি ইন্ডাস্ট্রি তৈরি করেছে কারা? কারা মেধা, ট্যালেন্ট কারা? বাংলার ছেলেমেয়েরা। এটা মাথায় রাখবেন। তারা ব্যাঙ্গালোরকে ভালোবেসে মানিয়ে নিয়েছে। এইটাই তো সৌন্দর্যের কথা। কারণ আমাদের এখানে স্কোপ ছিল না, তারা সেখানে করেছে।
আমরা এটাকে আগামী দিন সিলিকন ভ্যালি করে আমরা 100 একর জমি দিয়েছি, ভর্তি হয়ে গেছে, আরও 100 একর জমি দেওয়া হয়েছে যাতে আইটি ইন্ডাস্ট্রি আমাদের এখানেও বাড়ে। মুম্বাই এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রি দেখবেন, যত সঙ্গীত বিশারদ দেখবেন সব কিন্তু বাংলার ছেলেমেয়েরা মহারাষ্ট্রকে ভালোবেসে সেখানেই জীবনযাপন করছে। সুতরাং বাংলাকে অত মাইনাস পয়েন্টে ভাবার কোনো কারণ নেই। আর বাংলার লোকেদের সেন্টিমেন্টের সুশ্রুতি দিয়ে একে তাড়াবো ওকে তাড়াবো বলবারও কোনো কারণ নেই। বাংলার মানুষ যতদিন আমরা বাঁচবো আধখানা রুটি খেলে আধখানা রুটি আমরা ভাগ করে খাবো, কিন্তু কাউকে তাড়িয়ে আমরা দেওয়ার লোক নই। আমরা সবাইকে নিয়ে চলি, এটা আমাদের মাধুর্য, এটা মাথায় রাখতে হবে। আর যারা এদেশের নাগরিক মনে রাখবেন তারা ভারতবর্ষের নাগরিক। যারা ভারতবর্ষের নাগরিক দুবার করে নাগরিকত্ব চেয়ে তাকে বিদেশি বলে প্রমাণ করবার চেষ্টা করবেন না। নাগরিকত্ব একবারই হয় এবং প্রত্যেকে আমরা এই দেশের নাগরিক। আমরা ভোট দিই, আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমাদের প্রত্যেকে পড়াশোনা করেছে, কেউ না কোনো চাকরি বাকরি করেছে। এখন আমায় যদি কেউ জিজ্ঞেস করে, ধরুন আমি কিছুদিন আগে একটা লন্ডনে প্রোগ্রামে গেলাম, আমাকে বললো ভিসা করতে গেলে মায়ের ডেট অফ বার্থ দিতে হবে। আচ্ছা বুঝুন, আমি জানি না আমার মায়ের ডেট অফ বার্থ আমি কোথা থেকে দেবো? আমাকে কেউ একজন বুদ্ধি দিল যে কোনো একটা ডেট বসিয়ে দিন ক্যালকুলেশন করে। আমি বললাম না, দেবো না। তার কারণে আমি জানি না আমি কী করে দেবো, আমি জানি না, আমি দিতে পারবো না। তাতে আমায় যেতে দিক আর না দিক আমার কোনো যায় আসে না, আমি এর জন্য ফলস প্রোপাগান্ডায় বিশ্বাসী নই। তা আমায় যদি আজকে জিজ্ঞেস করে তোমার মায়ের ডেট অফ বার্থ, আরে সেই সময় লোকের ডেট অফ বার্থ তোরাই ছিল, তোরাই তাদের সার্টিফিকেট ছিল, মাটির ঘরে জন্ম নিয়েছে, কে কবে জন্ম নিয়েছে। এখনও গ্রামের দিকে আছে, যদি জিজ্ঞেস করেন আরে অমুক লোকের বাড়ি যাও, বাড়িটা কোথায়, বলবে দেখবেন ওখানে একটা পুকুর আছে, বাদিকে যান তারপর দেখবেন একটা তাল গাছ আছে, তাল গাছটার পাশে দেখবেন আর একটা দোকান আছে, ওই দোকানটার পাশে দেখবেন আর একটা সিঁড়ি আছে। এটা মানুষ চিরকাল বলে আসে। আমি মাকে জিজ্ঞেস করেছি, মা আমি কবে জন্মালাম? মা বললো শোন তুই দুর্গাপুজোর অষ্টমীর দিন জন্মেছিলি। কিন্তু আমি দেখলাম আমার সার্টিফিকেটে অন্য, আমার কিছু করার নেই, আমি লিখে দিয়েছি বইতে। আমার দাদা, এই তো দাদা এখানে বসে আছে, আমি দেখছিলাম, ও আমাকে একদিন বলল বাবার মৃত্যুর পর, জানিস তো তোর আমার সার্টিফিকেটে মাত্র 6 মাসের ডিফারেন্স। আমি বললাম দেখ বাবা মারা কী কীর্তি করে বসে আছে, কিছু করার নেই। ও নিজে দেখেছে বলে আমাকে পয়েন্ট আউট করলো, আমি তো জানি না, আমি তো আর একটা গাধা, কিছুই জানি না। তো আমাকে পয়েন্ট আউট করলো, ইভেন বয়সে সেখানে হয়তো দাদা আমার থেকে বড়, ছোট আমি বড়, কিছু করার নেই। এরকম বাবা মারা আগেকার দিন, আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা তোকে যে বাবা স্কুলে ভর্তি করতে নিয়ে গেল বয়সটা কি করে দিল? তো দাদা বলছে মাস্টারমশাইটার সাথে বাবার জানাশোনা ছিল, প্রধান শিক্ষকের সাথে। তো মাস্টারমশাইকে বলেছে তুমি বাপু একটা বয়স বসিয়ে দাও। তো মাস্টারমশাই বাপু একটা বয়স বসিয়ে দিয়েছে, সুতরাং হয়ে গেছে। আগেকার দিনে এসব হতো, এটা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, দ্যাট ইজ দ্য হিস্ট্রি। এখন সবার কম্পালসারি সার্টিফিকেট, এগুলো আমরা চালু, আমরা যারা বুঝতে পারছি এটা প্রবলেম আছে, আমরা প্রত্যেকটা তাদের জন্য তৈরি করছি। তো কী করা যাবে? অফিসিয়াল ডেট অফ বার্থ আমার ওইটাই রেখে দিয়েছে, সবাই জন্মদিনের শুভেচ্ছা জানায় আর আমি মুখ লুকিয়ে থাকি, কারণ আমি জানি ওটা আমার অরিজিনাল বার্থডে নয়, আই ক্যানট ডু এনিথিং রং। সুতরাং কী করা যাবে? এবং এই সব ঘটনা অনেকের জীবনে ঘটে, এবং আমি অটলজিরও আমার মনে হয় সেম প্রবলেম, এবং এরকম দের আর সো মেনি পার্সনস। ইট ইজ নট দ্যাট আজকে যারা আমরা আগে জন্মেছি তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, ইট ইজ নাথিং নিউ, এটা প্রত্যেক বাড়িতে অনেকেই আছে। সুতরাং আমায় যদি এখন জিজ্ঞেস করে তোমার মায়ের ডেট অফ বার্থ দাও, না তো তোমাকে সিটিজেন হিসেবে ঘোষণা করবো না, তোমায় তাড়িয়ে দেবো। বলুন তো এখানে যত লোক আছে আমার ইয়াং জেনারেশন ছাড়া, যারা আমাদের জেনারেশনের বা তার পরের জেনারেশনও, তার বাবা মার সার্টিফিকেট তাদের কাছে আছে, ডেট অফ বার্থের আছে, কতজনের কাছে আছে? তাহলে তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট না দিতে পারলে তুমি এনআরসি যাও, তুমি বাদ, তুমি নন রেসিডেন্সিয়াল। এই সমস্ত চলছে আজকে দেশে। কোথার থেকে থিওরি নিয়ে এসছি কখন কাকে তাড়াবে আর নাগরিকত্ব দেবে, ওদের অধিকার। নাগরিকত্বের জন্য যেন আমরা বসে আছি। আমরা এই মাটিটাকে স্বাধীন করেছি, এই মাটিটায় আমাদের জন্ম, এই মাটিটায় মৃত্যু, এই মাটিটায় কর্ম, এই মাটিটায় ধর্ম। আর ঠিক করবে কাকে কোন দিন নাগরিকত্ব দেওয়া হবে। আর নাগরিকত্বের থিওরি কি? তুমি 6 মাসের জন্য বিদেশি হয়ে যাও, এই 6 বছরের জন্য। প্রথম তোমাকে বিদেশি বানাবো, তারপরে তোমাকে নাগরিকত্ব দেবো। না ঘরকা না ঘাটকা, এদিকেও গেল উধারও গেল, মানে ওদিকেও গেল এদিকেও গেল। বুঝতে পারলেন চালাকিটা? সুতরাং এগুলো নির্বাচনী তত্ত্ব, এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই, এসব নিয়ে চিন্তা করবেন না। আমরা যতক্ষণ বেঁচে আছি আর কাজের মধ্যে আসি, এই সমস্ত ভয় দেখিয়ে, প্ররোচনা দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কোনো লাভ নেই। আমার যদি কিছু হয় আর একজন উঠে দাঁড়াবে, আর একজনের যদি কিছু হয় আর একজন উঠে দাঁড়াবে, আর একজনের কিছু হলে আর একজন উঠে দাঁড়াবে। এই করে করে প্রত্যেকটা সিঁড়িতে কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে। অত সস্তা নয়।
আমরা বলি চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। মনে রাখবেন, জনগণের আদালত গণতন্ত্রের সবচেয়ে বড় আদালত। আমি এই কথাগুলো হয়তো আজকের দিনে আপনাদের বলতাম না, কিন্তু আমার অনেক সিনিয়র মানুষরা এখানে আছেন, তারা কথাগুলো, আমার কথাগুলো নিতে হবে আমি বলবো না, কথাগুলো চিন্তা করে দেখবেন, একবার ভাববেন। কারণ এই ভাবনাটা যদি আপনার মধ্যে, আপনার মনের শান্তি না থাকে, আপনি কিন্তু কোনো কিছুই ভালো করে করতে পারবেন না। মনের শান্তি মানুষের সবচেয়ে বড় কাজ। সেই ফ্যামিলি বড় হয় জেনে রাখবেন, যে ফ্যামিলিতে মানসিক শান্তি আছে, মনের শান্তি আছে, সে ফ্যামিলি কখনো ঘুরে দাঁড়ায় না যেখানে মানুষের শান্তি নেই, যেখানে ডিভাইড অ্যান্ড রুল হয়। মনে রাখবেন, সবাই ছোট্ট ফ্যামিলি হলেও, 3 জনের ফ্যামিলি হলেও ফ্যামিলিটাকে সুখে শান্তিতে থাকতে হবে। সুখে শান্তিতে না থাকলে অনেক অশান্তি আসে, আর অশান্তি মানুষের জীবনকে শেষ করে দেয়। মেন্টাল টেনশন ইজ এ বিগ পলিউশন, মেন্টাল টেনশন ইজ এ মেন্টাল পলিউশন, এটা মাথায় রাখবেন। সুতরাং আমরা চাই সবাই আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আমার স্পোর্টস জেনারেশন, আমার স্পোর্টস টিম, স্পোর্টস ওয়ার্ল্ড, কালচারাল ওয়ার্ল্ড, এডুকেশন ওয়ার্ল্ড, ইভেন আনঅর্গানাইজড সেক্টর, অর্গানাইজড সেক্টর, অল দ্য ওয়ার্ল্ড, দে মাস্ট ফিল হ্যাপি। টেনশান করে নয় যে কখন আসলো। ওই যে আমরা ছোটোবেলায় মায়েরা ঘুম বাড়াতো, সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, সে বর্গিরা যেন আর হানা না দেয়, গব্বর সিং যেন আর এসে মানুষকে ক্ষতি করতে না পারে, এটা আমরা কামনা করব। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা সবাই মিলে খেলাধুলার জগৎটাকে এভাবে তৈরি করবেন, কোনো ভেদাভেদ করে নয়, কোনো হিংসা করে নয়, কোনো স্বার্থ চরিত্রতা করে নয়। ভালো খেলুন, ভালো খেলে জয় করুন, ভালো খেলুন, বিশ্ব জয় করুন। এই বাংলা বিশ্ব বাংলা স্লোগান নিয়ে স্বপ্ন দেখুন। আমরা স্বপ্ন দেখি শুধু দেখানোর জন্য নয়, স্বপ্ন দেখে বিশ্ব বাংলা ব্র্যান্ডটাকেও তৈরি করে দিয়েছি, বিশ্ব বাংলার লোগোটাকেও তৈরি করে দিয়েছি এই কারণে যে আপনাদের সারা পৃথিবী জয় করতে হবে। আমাদের কন্যাশ্রী যেমন আছে, খেলশ্রী আছে, যুবশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ছাত্রশ্রী আছে, খাদ্যসাথী আছে, কত কি, সবাইকে নিয়ে চলুন। সবাইকে নিয়ে থাকলে তবেই আমরা ভালো থাকব। আমি অরূপকে অনুরোধ করব, ক্লাবগুলো এসছে তাদের ভালো করে ছেড়ে দেওয়ার জন্য, মানে তাদের যা যা দেওয়ার, আমি চলে যাবার পরে মনে আপনাদের চেক দেওয়ার কাজও শুরু হবে, 3 দিন ধরে চলবে। সবাই হয়তো অনেক কষ্ট করে এসছেন, অনেক দূর দূর থেকে, একটু কষ্ট হয়েছে, সরি ভাই বোনেরা আমার, ভালো থেকো এবং তোমাদের সকলকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। অনেক ভালো থেকো এবং অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা আমার সিনিয়র, আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীর ভালো রাখুন। আপনাদের অনেক দিন বাঁচতে হবে এবং আরও অনেক কিছু দেশকে দিতে হবে। এত তাড়াতাড়ি পালিয়ে গেলে চলবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খেলশ্রী জিন্দাবাদ।